খুব শীঘ্রই আমরা গোপালগঞ্জে যাব। গোপালগঞ্জকে যদি ছাপা করে না হয় আগামী 24 ঘন্টা পর, মানে আগামী পরশু শুক্রবার, হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে গোপালগঞ্জের মানুষ কিভাবে স্বস্তিতে আপনাদের গ্রহণ করবে, কয়জন মানুষ আপনাদের গ্রহণ করছে, গোপালগঞ্জে যারা আপনার সঙ্গে যোগ দিয়েছে তারাও অন্তর থেকে কি আপনাদের, নাকি তাদের রক্তের মধ্যেও আওয়ামী লীগ জয় বাংলা? এই সময় আপনারা আবার ডিক্লেয়ার করছেন যে আপনারা আবার গোপালগঞ্জ যাবেন। নাহিদ ইসলামের কথাটা মনে আছে তো? তিনি কি বলেছেন? আমরা আবারও গোপালগঞ্জে যাব, আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করবো, গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উঠবে। গোপালগঞ্জে কমপক্ষে 4 জন মানুষের প্রাণ গিয়েছে, এটা বিবিসি বলছে, আর অসমর্থিত সূত্র বলছে প্রাণহানির ঘটনা 9 জন পর্যন্ত। সেনাবাহিনী নিয়ে প্রথমবার মুখ খুললেন শেখ হাসিনা। গোপালগঞ্জের ঘটনায় বিএনপির আসল রূপ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে যে আমরা আবারও গোপালগঞ্জ যাব। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া গরম ও তাজা খবরে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন গতকাল গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে আওয়ামী লীগ কি রূপ ধারণ করেছে এবং আওয়ামী লীগ তাদের উপরে কিভাবে তাণ্ডব চালিয়েছে। সেই সমাবেশ থেকে হাসনাত, সার্জিস, নাহিদ এবং এনসিপির যত নেতাকর্মীরা ছিল সবাই সেনাবাহিনীর গাড়িতে পালিয়ে গিয়েছে। প্রিয় দর্শক, সেই ক্ষোভকে জমা করে আজকে যে ফরিদপুরে এনসিপির সমাবেশ হয়েছিল, সেই এনসিপির সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আমরা আবারও যাব গোপালগঞ্জে, মার্চ টু গোপালগঞ্জ, এবং বাংলাদেশের মানচিত্র থেকে গোপালগঞ্জকে মুছে ফেলা হবে। প্রিয় দর্শক, নাহিদ ইসলামের এই বক্তব্যের পরে আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে তারা কি বলেছে তাদের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব, এবং নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন। গোপালগঞ্জ গেলে কি ভালো হবে নাকি খারাপ হবে সেটা অবশ্যই লিখবেন কমেন্ট সেকশনে। এই বিষয় নিয়ে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারা কি বলেছেন তাদের বক্তব্যগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রিয় দর্শক, মোট 4টা নিউজ আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই 4টা নিউজ শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের নিউজটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, 4টি প্রাণ শেষ হয়ে গেছে, এটা নিয়ে যেন একটা পক্ষ বিপক্ষ অবস্থা। সরকার, এনসিপির মিত্ররা এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা সকলেই দুষ্গোল এনসিপির উপরে কি হলো কেন হলো, মহাযজ্ঞ হয়ে গেল, এনসিপির উপরে আওয়ামী লীগ আক্রমণ করেছে, এটাতেই তার মনোযোগী খুব বেশি। পুরো সরকার যন্ত্র, রাষ্ট্রযন্ত্র এবং পৃথিবীর ইতিহাসকে অবাক করে দিয়ে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, তাদের কাজ। বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া উপদেষ্টা মানে তো ক্রীড়ামন্ত্রী, তিনি গিয়ে বসেছেন পুলিশ হেডকোয়ার্টারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। কার দায়, কেন হয়েছে, এনসিপি কতটা দায়ী? সারা দেশের মানুষ যদি খুব নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন তাহলে খুব সহজেই সিদ্ধান্তে আসতে পারে যে কেন এই ঘটনাটা হলো, উস্কানিটা কোত্থেকে আসলো। গোপালগঞ্জে যেভাবে জনতা বের হয়ে এসছে, নারী পুরুষ নির্বিশেষে, আমার জানার মতো গোপালগঞ্জে তো আওয়ামী লীগের আখ্যা যদি বলা হয়, আওয়ামী লীগের সমাবেশে ওইভাবে নারী পুরুষ এভাবে শিশু বের হয়ে আসে না। গোপালগঞ্জের মানুষকে একরকম পাকিস্তানের অংশ বানিয়ে দেওয়া হচ্ছে, যে তারা পূর্ব পাকিস্তানের অংশ স্বাধীন করতে হবে। একজন নারীর একটা ভিডিও আপনারা দেখেছেন, তিনি কি জবাবটা দিয়েছেন যে আপনি আসবেন গোপালগঞ্জের মানুষকে অপমান করতে, আর আপনাকে আমরা সাধুবাদ জানাবো। আপনি হায়ানার গুহায় গিয়ে, যাকে আপনি হায়ানা মনে করেন, বাঘ মনে করেন, হিংস্র বাঘ মনে করেন, তার গুহায় গিয়ে তার লেজ দিয়ে আপনি কান চলকাবেন, সেই হিংস্র বাঘ কি আপনাকে দুধ কলা দিয়ে স্বাগত জানাবে? আপনি যাকে বাঘসিংহ বলছেন, সেই গোপালগঞ্জে এখন এনসিপি ওয়ালারা তারা বলছে তারা আবার গোপালগঞ্জে যাবে। এটা যখন শুনছি তখন সাথে সাথে আমার ওই আর্মি বাইকেলের কথা মনে পড়ে, যে সাজোয়াজানে উঠে কিভাবে আসছিলেন হাসনাত, সার্জিস, বাঘা বাঘা মানুষজন, এনসিপির নাহিদ, তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দৃশ্যটা সারা বাংলাদেশের মানুষকে বেশ ট্রল করছে সোশ্যাল মিডিয়ায়, যে এত হুঙ্কার কোথায় গেল, গোপালগঞ্জে গিয়েছেন, কি হয়েছে। যদিও আমি একটা ভিডিওতে দেখেছি যে নাহিদ বা নাসিরউদ্দিন পাটোয়ারি তারা মোটামুটি গিয়ে উঠেছেন, কিন্তু হাসনাত এবং সার্জিস অতটা ওঠার পক্ষপাতী ছিলেন না। বিশেষ করে হাসনাতকে একরকম সার্জিস ধমক দিয়ে নেই ওই আর্মির সাজোয়াগানে জানে তুলেছিল। কিন্তু আপনি যখন আবার গোপালগঞ্জে যাওয়ার নাম নেবেন, তাহলে আপনার লক্ষ্য উদ্দেশ্য, এই যে গোপালগঞ্জে আপনি গেলেন, গোপালগঞ্জে বিএনপি, জামাতে ইসলামী বা অন্য রাজনৈতিক দল সমাবেশ করে না। তারা সমাবেশ করলে তো এরকম পরিস্থিতি হয় না। তাদের সমাবেশ করার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো এইভাবে স্কট করে, এইভাবে পাহারা দিয়ে গিয়ে সমাবেশ করতে আনতে হয় না। গোপালগঞ্জের 4টি মানুষ, আমি 4 জনের মধ্যেই থাকলাম, আমি অন্য কারো দ্বিমত করার যে সংখ্যাটা কত 15, 20, 21 এসবের মধ্যে আমি গেলাম না। 4টি প্রাণ দিয়ে এনসিপির প্রোগ্রাম করতে হলো তো কেন? আজকে যদি জাতীয় পার্টি প্রোগ্রাম দেয়, আজকে যদি বিএনপি প্রোগ্রাম দেয়, আজকে যদি জামাত ইসলামী প্রোগ্রাম দেয়, গোপালগঞ্জে কি এই সিচুয়েশন তৈরি হবে? আপনি দিবস রজনে ক্ষণে ক্ষণে আপনি ভাত খেয়ে
ভাত খাওয়ার আগে, ভাত খাওয়ার পরে, ঘুমের আগে, ঘুমের পরে আপনি এই গোপালগঞ্জের যেই বিস্ময় কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গালিগালাজ করবেন, আপনি তার কন্যা শেখ হাসিনার গালিগালাজ করবেন। আচ্ছা, এইটুকু না কিন্তু মানুষ মেনে নেয় যে শেখ হাসিনা শাসনামলে আপনারা খুব খারাপ ছিলেন, যদিও এনসিপি তখন জন্ম হয়নি। তারপরেও শেখ হাসিনার শাসনামল নিয়ে আমরা তো কখনো পক্ষে কথা বলি না। আপনারা যারা এখন কথা বলেন, শেখ হাসিনা বিদায় লগ্নে এসে কথা বলেছেন, আমরা তো শেখ হাসিনার ক্ষমতা আমলে তার দল, তার সরকারের যত অন্যায় অপরাধ প্রতিটার বিরুদ্ধে আমরা স্পষ্টভাবে কথা বলেছি, আমাদের ছোট পরিসরে, আমাদের লিখনির মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে। আপনারা তখন ছিলেন না, তারপরে মেনে নিলাম। শেখ হাসিনা আপনি বিরোধিতা করতে গিয়ে আপনি যখন গোপালগঞ্জকে, শুধু গোপালগঞ্জ না, এই বাংলাদেশকে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন, তার মাজারের দিকে টার্গেট থাকবে আপনার লোকজনের। বলা বলেই করবে 32 নম্বর ভাঙার পরে বলেছে এরপরে টার্গেট টুঙ্গিপাড়া। গোপালগঞ্জের মানুষ কিভাবে স্বস্তিতে আপনাদের গ্রহণ করবে? কয়জন মানুষ আপনাদের গ্রহণ করেছে? গোপালগঞ্জে যারা আপনার সঙ্গে যোগ দিয়েছে তারাও অন্তর থেকে কি আপনাদের, নাকি তাদের রক্তের মধ্যেও আওয়ামী লীগ জয় বাংলা? এই সময় আপনারা আবার ডিক্লেয়ার করছেন যে আপনারা আবার গোপালগঞ্জ যাবেন। নাহিদ ইসলামের কথাটা মনে আছে তো? তিনি কি বলেছেন? আমরা আবারও গোপালগঞ্জে যাব, আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করবো, গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উঠবে, গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশ পন্থীদের হবে। অনেকে তো প্রশ্ন করেন আপনারাই কি বাংলাদেশ পন্থী? সেই প্রশ্ন তো অনেকে আপনাদেরকে করে। আচ্ছা, গোপালগঞ্জে ওনারা ঘরে ঘরে যাবেন, ঘরে ঘরে কি প্রতিটা ঘরে ওনারা সাজুয়া যান করে যাবেন এবং বেরোয় আসতে হবে সাজুয়া যান করে? মানুষের এই প্রশ্ন এখন উঠতে পারে না? উঠতে তো পারে। এটা তো খুবই আপনাদের চোখে কেন পড়ছে না? আপনাদের সার্জিস আলম কি ডিক্লেয়ার দিয়েছিলেন? সার্জিস আলম বললেন, আপনাদের যারা ওয়েল উইশার তারা সবাই বললেন, আপনাদের যখন অবরুদ্ধ করা হয়েছে সারা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জে যাওয়ার আহ্বান জানিয়েছেন সার্জিস আলম, মনে আছে আপনাদের? যখন আপনারা সেনাবাহিনীর গাড়ির ভেতরে নিজেদের যান বাঁচানোর জন্য ছুটছেন, তখন সার্জিস বলছে সারা দেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন, দালালদের কবর রচনার আজকেই শেষ দিন। তো কালকে তো হয়নি, কালকে আপনারা তো সাজুয়া জানে করে আপনাদের পালিয়ে আসতে হয়েছিল, তাহলে কালকে দিন শেষ, তাহলে আর আপনাদের সুযোগ নেই। আপনাদের নিজেদের কথাতেই তো তাই প্রমাণ হয়। বাংলাদেশের মানুষ গিয়েছিল গোপালগঞ্জে ছুটে, একজন মানুষ কেউ গোপালগঞ্জে গিয়েছে যে না ওরা আমার জাতীয় নেতা, ওদেরকে আমার রক্ষা করতে হবে, উদ্ধার করতে হবে, আমরা গিয়ে তাদেরকে তুলে নিয়ে আসি? কোনো মানুষ তো যায়নি। চিন্তা করে দেখেন, আজকে থেকে 1 বছর আগে, গত বছর 16 জুলাই আপনারা যদি এই ডাক দিতেন, আমি আমার সন্তানকে আটকাতে পারছিলাম না। আটকানোর মতো পরিবেশ ছিল বাংলাদেশের লক্ষ লক্ষ বাবা মা সন্তানের দিকে, যে সমানে মানুষ মরছে সেই ইমোশন থেকে, শেখ হাসিনা বা যাবে কি যাবে না সেই বিবেচনায় না, সন্তানের মায়া আগে আটকাতে পারছিলাম না। আপনার ডাক শুনে চলে যাচ্ছিল। আজকে আমার সন্তান কেন আপনার ডাক কানে শুনলেই তার বিরক্ত লাগে? তো গোপালগঞ্জ থেকে ডাক দিয়ে আপনি কি করেছেন? আমি এই বলছি না যে আপনাকে গোপালগঞ্জে কালকে যদি আওয়ামী লীগের লোকজন পিষ্ট করে ফেলতো তাহলে খুব ভালো হতো, সেটা বলছি না। বলছি আপনি জেনে বুঝেই কেন এই জায়গাটায় হাত দিলেন এবং এখন আবার বলছেন ওখানে যাবেন। মানে এটা একটা ইস্যু, পলিটিক্যাল ইস্যু। সারা দেশের মানুষ সন্দেহ করছে যে আপনারা যে অবস্থায় ছিলেন তার থেকে কেন আপনাদের চেঞ্জ এসছে। ফলে গোপালগঞ্জের এই বিষয়টা যতটা আমি গতকাল বলেছি বিজয়ের কথা ছিল আপনাদের, সেই বিজয়টা নিজেরাই প্রশ্নবিদ্ধ করছেন কিনা। আর শেষ তো এই গোপালগঞ্জের সমস্ত সাধারণ মানুষকে আওয়ামী লীগ বানিয়ে দিয়ে তাদের 4-4টা মানুষের প্রাণ চলে যাওয়া নিয়ে একটা ট্রু শব্দ না করে আপনাদের গায়ে তো শেষ পর্যন্ত ফুলের টোকা পড়েনি। আপনারা তো যেভাবেই হোক নিজেদের ব্যবস্থায় বা সবার সাথে আপনাদের যোগাযোগ ছিল, আপনাদের যারা অভিভাবকরা বসে আছেন ঢাকায় তারা আপনাদেরকে সিকিউর করে নিয়ে এসছে। কিন্তু ওই 4-4টা প্রাণ নিয়ে যে আপনারা একটা শব্দ উচ্চারণ করছেন না নিজে থেকে, গোপালগঞ্জের মানুষ দেখছে না এটা? গোপালগঞ্জে কমপক্ষে 4 জন মানুষের প্রাণ গিয়েছে, এটা বিবিসি বলছে, আর অসমর্থিত সূত্র বলছে প্রাণহানির ঘটনা 9 জন পর্যন্ত হতে পারে। একেবারে ঘোষণা দিয়ে সেনাবাহিনী গতকাল ফেসবুকে গান পোস্ট করে এই অরাজকতার সমর্থন দিয়েছে। পুরো বিষয়টি করা হয়েছে দেশে আরো বেশি করে সংঘাত তৈরি করার জন্য। গত বছর একই দিনে আবু সাইদ, ওয়াসিম সহ 6 জনের প্রাণ গিয়েছিল। ইতিহাসের কি ট্র্যাজেডি! গত বছর যাদের জন্য মানুষ প্রাণ দিয়েছিল, এবছর তাদের কারণেই মানুষের প্রাণ যাচ্ছে। স্বরাষ্ট্রের কন্ট্রোল রুমে ক্রীড়া উপদেষ্টার কাজ কি, এটা নিয়ে কোনো সুশীল এখন আর প্রশ্ন করবে না। আজ সেনাবাহিনী, পুলিশ যে সক্রিয়তা দেখাচ্ছে বা দেখিয়েছে, এটি সারা দেশে দেখালে দেশে এতটা নৈরাজ্য তৈরি হতো কিনা তা নিয়ে সন্দেহ। গোপালগঞ্জের সব মানুষ এমন দৌড়ানি দিল যে শেষ পর্যন্ত সেনাবাহিনীর ভেকুর ভিতরে ভরে এদেরকে রক্ষা করতে হলো। এনসিপি ওয়াকারের পুত্র হওয়ার আহ্লাদে নিজেদের রাজনৈতিক সম্ভাবনাকে নষ্ট করছে। গত 11 মাস ধরে সারা দেশে যে মব সন্ত্রাস চলছে, সেখানে সেনাবাহিনী, পুলিশ ছিল নিষ্ক্রিয়। সরকার বরং নানাভাবে সেসব সন্ত্রাসকে জাস্টিফাই করার চেষ্টা করেছে। আজ সেনাবাহিনী, পুলিশ যে সক্রিয়তা দেখাচ্ছে বা দেখিয়েছে, এটি সারা দেশে দেখালে দেশে এতটা নৈরাজ্য তৈরি হতো কিনা তা নিয়ে সন্দেহ দিয়ে শুরু করছি। আজকে গোপালগঞ্জে কমপক্ষে 4 জন মানুষের প্রাণ গিয়েছে, এটা বিবিসি বলছে, আর অসমর্থিত সূত্র বলছে প্রাণহানির ঘটনা 9 জন পর্যন্ত হতে পারে। গত বছর একই দিনে আবু সাইদ, ওয়াসিম সহ 6 জনের প্রাণ গিয়েছিল। ইতিহাসের কি ট্র্যাজেডি! গত বছর যাদের জন্য মানুষ প্রাণ দিয়েছিল, এবছর তাদের কারণেই মানুষের প্রাণ যাচ্ছে।
নামে ক্রীড়া উপদেষ্টা, নামে আইন উপদেষ্টা, কিন্তু তারা আসলে কন্ট্রোল রুম বানিয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টাও কন্ট্রোল রুম বানিয়ে ক্যামেরার সামনে বসে বসে নির্দেশনা দিয়ে মানুষ খুন করাচ্ছেন এবং সেটা গর্ব করে ফেসবুকে পোস্টও দিচ্ছে। স্বরাষ্ট্রের কন্ট্রোল রুমে ক্রীড়া উপদেষ্টার কাজ কি, এটা নিয়ে কোনো সুশীল এখন আর প্রশ্ন করবে না। একেবারে ঘোষণা দিয়ে সেনাবাহিনী গতকাল ফেসবুকে গান পোস্ট করে এই অরাজকতার সমর্থন দিয়েছে। পুরো বিষয়টি করা হয়েছে দেশে আরো বেশি করে সংঘাত তৈরি করার জন্য। এনসিপি যদি সত্যিকারের রাজনীতি করতো তাহলে তারা বাকি 63 জেলার মতোই গোপালগঞ্জেও জুলাই পদযাত্রা করতো। তাদের জুলাই পদযাত্রা প্রশংসিত হচ্ছিল, বিভিন্ন জেলায় তারা ভালো সমাবেশ করছিল। যদি বাকি 63 জেলার মতোই গোপালগঞ্জেও তারা জুলাই পদযাত্রা করতে গিয়ে হামলার শিকার হতো তাহলে সেটা নিন্দা সকলেই জানাতো। গোপালগঞ্জের সব মানুষ আওয়ামী লীগ না, সেখানে বিএনপি আছে, জামায়াত আছে, জাতীয় পার্টি আছে, হয়তো এনসিপিও আছে। সুতরাং জেলাকে জেলা হিসেবে ট্রিট করে কর্মসূচি হতে পারতো। কিন্তু এনসিপি সেটাকে মার্চ টু গোপালগঞ্জ বানিয়ে প্রত্যেক নেতা ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়া শুরু করেছিল গত 2 দিন ধরে। মার্চ টু প্রোগ্রাম হচ্ছে শত্রু এলাকায় ঘোষণা দিয়ে যাওয়া, যেমন গত বছর মার্চ টু গণভবন করেছিল। কারণ শেখ হাসিনার বাসভবনে শান্তি পদযাত্রা নয়, মার্চ টু মানে দখলের ঘোষণাই ছিল। একটি পুরো জেলাকে শত্রু ঘোষণা করে সেখানে যাওয়াটা রাজনীতি নয়, সেটি উস্কানি। তারপরও সেখানে জনশূন্য জনসভাটি তারা শান্তিপূর্ণভাবেই করছিল, কিন্তু এতে তাদের আরাম হলো না। তারা আধ ঘন্টা লাগিয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিতে থাকলো। মানে হলো, আমারে মারিস না কেন, আমারে মার, আমারে না মারলে তো আর গাড়ি ভাড়া উসুল হবে না। তারপর যা হওয়ার ভয় ছিল তাই হলো। গোপালগঞ্জবাসীর সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে গেল। তারা এমন দৌড়ানি দিল যে শেষ পর্যন্ত সেনাবাহিনীর ভেকুর ভিতরে ভরে এদেরকে রক্ষা করতে হলো। এনসিপি ওয়াকারের পুত্র হওয়ার আহ্লাদে নিজেদের রাজনৈতিক সম্ভাবনাকে নষ্ট করছে। জুলাই পদযাত্রার সাকসেস গুলোকে তারা ঢেকে দিচ্ছে 4 থেকে 14 জন মানুষের লাশের আড়ালে। এই রাজনীতিতে তারা সফল হবে না। বাংলাদেশে ভালো রাজনীতির শূন্যতা আছে, এনসিপি সেদিকে যেতে পারতো, তা না করে তারা প্রচলিত মাস্তানি রাজনীতিতে গেছে। এই রাজনীতিতে দেশের বড় দলগুলো তো ইতিমধ্যেই আছে। দারাজ থেকে সস্তা কপি পাবলিকে কেন কিনবে বলুন? এই দেশে ফ্রিডম পার্টি তাদের চেয়ে বড় কুতুব ছিল। ফ্রিডম পার্টির নেতারা আক্ষরিক অর্থেই অস্ত্র হাতে মুজিবকে সপরিবারে হত্যা করেছিল, কিন্তু মুজিববাদকে কবর দিতে পারে নাই, নিজেদের কবরই করেছিল তারা। এনসিপির ভাড়াটিয়াদের রক্ষা করতে এই সুযোগে সেনাবাহিনী তার পরিকল্পনা মতো কিছু লাশ ফেলে দিল। ভিডিওতে আছে, প্রকাশ্যে বলছে ডাইরেক্ট গুলি কর, ডাইরেক্ট গুলি কর। আওয়ামী লীগের বোকা অংশ আবার এই সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলে না, কারণ ওয়াকার তাদের ফুফাতো দুলাভাই এবং তারা আশা করে একদিন সেনাবাহিনীর মাধ্যমে তারা ক্ষমতায় আসবে, কারণ তারা কোনো একদিন সেনাবাহিনীকে 2 বেলা ভাত খাওয়ার অধিকার দিয়েছিল। আগেই আশঙ্কা প্রকাশ করে বলেছিলাম যে নির্বাচনকে বানচাল করার জন্য ইন্টারিমের সময় দরকার, সরাসরি ক্ষমতা দখলে ওয়াকারের কিছু উসিলা দরকার। এই দরকারের কাজটি ওয়াকার তার পালিত পুত্রদের দিয়ে করিয়ে নিচ্ছে। আমাদের বামাতি দলগুলো ইতিমধ্যে ওম শান্তি বলে সেটাকে জাস্টিফাই করতেও নেমে গেছে। এই দেশে সবসময় ক্ষমতার লড়াই চলমান, এখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই। গত জুলাইতে ছিল না, 1 বছর ধরে কোথাও মানুষের মূল্য মানে জীবনের মূল্য দেখিনি আমি, আজকের জুলাইতেও নেই। গোপালগঞ্জে যে 4 জন মতান্তরে 9 জন মানুষের মৃত্যু ঘটলো, তার দায় দায়িত্ব শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস এড়াবেন কিভাবে? এই প্রশ্ন আমি আগে তুলেছি। শান্তিতে নোবেল বিজয়ীর হাত এখন জনতার রক্তে রঞ্জিত। নোবেল বিজয়ীর হাতে যখন রক্তের দাগ, এমন একটা বক্তব্যকে কিভাবে খণ্ডন করবে ইউনূস সরকার? 1 বছর আগে যে সেনাবাহিনী জনগণের উপর গুলি ছুড়বে না বলে ঘোষণা দিল, তারাই আজ জনগণের বুকে গুলি ছুড়লো কেন? এর জবাব কি দেবে? পৈশাচিক নিপীড়নের, বিশেষ করে সেনাবাহিনীর নিপীড়নের বিভৎস যেসব ছবি, ভিডিও, চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে, তার কিয়দংশ সত্যি হলে ইউনূসের শাসন সেনাবাহিনীকে আন্তর্জাতিক পরিসরে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবং সেই প্রশ্ন ইতিমধ্যেই যে ইউএন বা ইউএন পিস কিপিং মিশন বা অন্যান্য মানবাধিকার কমিশনগুলোতে যায়নি, কে বলবে বলুন তো? জুলাই পদযাত্রা যখন মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল, তখন কিংস পার্টি এনসিপির অসৎ উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গিয়েছিল। সাধারণ মানুষের চোখের সামনে ভেসে উঠেছিল মার্চ টু 32 নম্বরের সহিংসতার স্মৃতি। মার্চ টু গোপালগঞ্জের মব সৃষ্টির কর্মসূচি, সে ব্যাপারে কারোর দ্বিমত ছিল না। ইউনূস সরকারের সম্মতি ছাড়া কি এরকমটা বা এরকম সহিংসতার কর্মসূচি নিয়েছিল এনসিপি? বিশ্বাস করেন আপনি? মানে পাগলেও বিশ্বাস করবে না। গোপালগঞ্জের ঘটনার পরপরই ইউনূস সরকারের নির্বাচনের সক্ষমতা নিয়ে জামাত এনসিপি ঘটনা থেকে প্রশ্ন তোলা হচ্ছে। মার্চ টু গোপালগঞ্জে যেসব মব সৃষ্টি করে নির্বাচন অনিশ্চিত করে তোলার পরিকল্পনার অংশ ছিল, তাতে এখন পরিষ্কার হয়ে গেল নির্বাচন। হ্যাঁ, সেই নির্বাচন যখন এনসিপি, জামায়াত, মব বাহিনী দেশটাকে ধ্বংসের প্রায় শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে, তখন নির্বাচন কথাটাই আমরা উচ্চারণ করছি। ঠিক গত বছর এই সময় যখন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছিল জুলাই প্রজেক্টের লাশ ফেলা, তখন আমরা যারা বাংলাদেশকে মানুষের দেশ হিসেবে টিকিয়ে রাখতে চাইছিলাম, তারা অনেকেই বলেছিলাম বিচারের কথা। বলেছিলাম কে কাকে খুন করছে তার বিচার চাই আমরা। পুলিশ ছাত্রদের খুন করছে, ছাত্ররা পুলিশকে খুন করে ঝুলিয়ে রাখছে, কিংবা তৃতীয় পক্ষ স্নাইপার রাইফেল দিয়ে গুলি করছে, তার পুঙ্খানো বিচার চাই আমরা। আজকে এই মবের রাজত্বের নির্বাচন, বিচার, এসব কথাকে খুব হাস্যকর শোনায়।
শোনা না? কিন্তু আমরা শেষ অবধি এই রাজনৈতিক এবং গণতান্ত্রিক সমাধানের ডাক দেই। আওয়ামী লীগ বরাবর রাজনৈতিক সমস্যা রাজনীতির মাঠে সমাধান করার ডাক দিয়ে এসেছে, প্রতিশোধ নয় বিচারের আশ্বাস দিয়ে এসেছে পীড়িত মানুষকে। গত জুলাইয়ে জাতিসংঘকে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিচারের অংশ নিতে, কিন্তু জাতিসংঘ মুখপাত্র নিজেই বলেছেন তারা চাপ দিয়েছিল সেনাবাহিনীকে। আর তারপর সেনাবাহিনী কি করেছে তা আমরা এখন পরিষ্কার দেখতে পাচ্ছি দিনের আলোর মতো। উপদেষ্টা বড় আসিফ বলেছেন বাংলাদেশের পুলিশ ফ্যাসিস্টের নাকি দোষর, তাই তাদের হাতে আইন শৃঙ্খলা দায়িত্ব ছেড়ে না দিয়ে আজ গোপালগঞ্জে এনসিপির বানানো মব এবং সেনাবাহিনীর হামলা পুলিশ কন্ট্রোল রুম থেকে জুস পান করতে করতে সরাসরি বসে দেখলেন তিন উপদেষ্টা, তিনিও ছিলেন, বড় আসিফও ছিলেন। তাদের তত্ত্বাবধানে গোপালগঞ্জের মানুষের উপর গুলি চালাতে দেখা গেল বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের। তারা দেখলেন কিভাবে পুলিশের সাহায্যে গোপালগঞ্জ এসপি অফিসে আশ্রয় নিচ্ছে এনসিপির মবন্নয়ক নেতারা। হ্যাঁ, সেই পুলিশ যাদের তারা গত বছর মেরে ঝুলিয়ে রেখেছিল, তাদের কাছে আজ আশ্রয় নিচ্ছে এনসিপি নেতারা। জামায়াত এনসিপির অনেককে বিভিন্ন মাধ্যমে দাবি করতে দেখা যাচ্ছে যে গোপালগঞ্জকে সমগ্র বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে, শাস্তি দিতে হবে। ভাবা যায় একটা গোটা জেলার সব মানুষের উপর কি ঘৃণা এদের। এই ঘৃণা এবং প্রতিহিংসার কেন্দ্রে আছেন ডক্টর ইউনূস। শোনা যাচ্ছে এই সরাসরি প্রতিহিংসার নির্দেশ আসছে শাপলা চত্বর নিয়ে মিথ্যা রিপোর্ট জমা দেওয়া আন্তর্জাতিক মানের এনজিও মালিক এবং উপদেষ্টা আদিলুর রহমান শুভ্রর কাছ থেকে। মিথ্যা রিপোর্ট এবং রাষ্ট্রদ্রোহী মামলার বিচারে 2 বছর সাজাপ্রাপ্ত আদিলুর রহমান শুভ্র তার জেল খাটার দুঃখ নাকি কিছুতেই ভুলতে পারছেন না। তাই যত বেশি পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়, তত বেশি আওয়ামী লীগের সমর্থক হত্যা করা হয়, যত বেশি রক্তপাত ঘটানো যায়, সে নাকি তত বেশি আরাম অনুভব করে। তার জেল খাটার ঘামে নাকি এসব মলম। এসবই তার বন্ধুদের কাছে শোনা, অবশ্য শোনা কথা আর মিথ্যে তথ্য দিয়ে শাপলা চত্বরে তিনি হাজার হাজার মানুষকে মেরে ফেলেছিলেন মেটিকুলাস ওস্তাদ আদিলুর রহমান ও মৃত পিয়াস করিমের মতো লোকেরা। আজ কতজন মারা গেল গোপালগঞ্জে, তা নিয়ে আদিলুরের এনজিও থেকে একটা রিপোর্ট হবে না? কতজন মারা গেছে গোপালগঞ্জে তার বিশ্বাসযোগ্য সংখ্যাটাও কি আমরা জানতে পারছি? আবার বলছি, যেদিন বিচার হবে সেদিন আমরা সব জানতে পারবো। যদি নোবেল পুরস্কার বিজয়ী প্রধান উপদেষ্টা তার পেজ থেকে গোপালগঞ্জ বিষয়ে পোস্ট করেছেন, যথারীতি নিজের বিদেশি প্রভুদের খুশি করার জন্য ইংরেজিতে পোস্ট দিয়েছেন তিনি, তাতে কিন্তু কতজন মারা গেছে সেনাবাহিনীর গুলিতে তার কথা উল্লেখ নেই। যা হোক, সেই জুসের প্রসঙ্গে ফেরত যায়। জুস পান করতে করতে শিশু উপদেষ্টা এবং স্নাইপার রাইফেল বিশেষজ্ঞ আসিফ মাহমুদ সজীব ভুইয়া সবাইকে আহ্বান করেছেন জীবন মৃত্যুর মতো পরিবেশ না হলে কেউ যেন ঘর থেকে না বের হয়। হাই কপাল! মাত্র 1 বছর আগে যখন মেটিকুলাস প্ল্যানে জুলাই প্রজেক্টে স্নাইপার রাইফেল দিয়ে ইউক্রেন স্টাইলে ঢাকার মানুষকে খুন করা হচ্ছিল আর মেট্রো রেলে আগুন দেওয়া হচ্ছিল, তখন সাধারণ মানুষকে এই সাবধানতাই দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনের কাছ থেকে যে জঙ্গি হামলা হচ্ছে, আপনারা ঘরে থাকুন। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের নেতারা জঙ্গিদের পক্ষ নিয়ে এক দফা ঘোষণা করে জনগণকে রাস্তায় নামিয়ে এনেছিল, এই বলে যে রাস্তায় না নামা সবাই নাকি ফ্যাসিস্টের দালাল। আজ 1 বছর পর সবাইকে ঘরে থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। ব্যাপারটা অদ্ভুত, তাই না? আপনার কাছে কি অদ্ভুত লাগছে না? আমার কাছে কিন্তু একটু অদ্ভুত লাগছে না, কারণ পুলিশ কন্ট্রোল রুমে আজ জুস হাতে বসে আছে জুলাই জঙ্গিদের একজন প্রশিক্ষিত আত্মঘাতী সদস্য এবং উপদেষ্টা আসিফ ভুইয়া, যে নিজ মুখে স্বীকার করেছে যে আবু সাইদের মতো তারও জুলাই সন্ত্রাসে শহীদ হওয়ার ইচ্ছে ছিল, অনেকটা হোলি আর্টিজানের আত্মঘাতী জঙ্গিদের মতো। তার প্রতিহিংসা এবং নৃশংসার সাথে মিশে আছে জেল খাটা এনজিও মালিক আদিলুর রহমান শুভ্রর ঘৃণাও। 1 বছর আগে ছাত্র জনতাকে ভুলিয়ে ভালিয়ে রাস্তায় নামিয়ে খুন করতে যাদের একটু বুক কাঁপেনি, তাদের আজ 1 বছর পরে গোপালগঞ্জবাসীর উপর সেনাবাহিনীকে দিয়ে গুলি করাতে যা অভিনয় করা দরকার, যত উল্টো কথা বলা দরকার তারা বলবে। এই যে পুলিশ কন্ট্রোল রুমে বসে এরা যে গুলির নির্দেশ দিচ্ছে, এদের কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে? ভুলে গিয়েছিলাম, ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা আইন কিছুই তো তাদের জন্য প্রযোজ্য নয়। রাইফেলের ম্যাগাজিন নিয়ে যে প্লেনে উঠতে যায় সে করবে আইনের তোয়াক্কা, আর সেনাবাহিনী তাদের গুলি করার ম্যাজিস্ট্রেসি পাওয়ার এলো কোথা থেকে? কোটানা মেধা 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 এই জায়গা থেকে নিশ্চয়ই। হ্যাঁ, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এসেছে ইউনুস কোটায়, মেধা থেকে নয়। পুলিশের মহাপরিদর্শক আজ বিবিসি বাংলাকে বলেছে তারা লিথাল কিছু ব্যবহার করছিল না। হ্যাঁ, বিবিসি কেই বলেছে। আত্মস্বীকৃত জঙ্গি আসিফরা আজ পুলিশ কন্ট্রোল রুমে বসে সেনাবাহিনীকে নির্দেশ দেয় জনগণের উপর গুলি চালাতে, আর সেই ছবি নিজেরাই প্রকাশ করে ক্ষমতার গরম সইতে না পেরে। আর বিবিসি কিনা বড্ড পরিশ্রম করে ফাঁস করে একটি উদ্ভট 18 সেকেন্ডের অডিও ক্লিপ, যা দিয়ে তারা প্রমাণ করতে চায় শেখ হাসিনা জুলাই মাসে গুলির নির্দেশ দিয়েছিলেন। বিবিসি তো বিরাট সংবাদ মাধ্যম, নানা বিষয়ে নানা জনের মতামত জানতে চায়, মতামত তৈরি করে। আজকে জুস পান করতে করতে এই গুলির নির্দেশ বিষয়ে বিবিসির মতামতটা কি? এই জঙ্গিরা যে ক্ষমতায় বসে সেনাবাহিনীকে গুলির নির্দেশ দিচ্ছে তা কি আপনি দেখতে পাচ্ছেন? নাকি আপনার মনে হচ্ছে গোপালগঞ্জ যার জেলা সে বুঝবে? গোপালগঞ্জ ঘোষিত হয়েছে শত্রু জেলা হিসেবে। বাংলাদেশের সেনাবাহিনী সাজোয়া জানে চড়ে ঠাসাঠাসি করে কালা পাহাড়ের রাতে গোপালগঞ্জবাসীকে গুলি করতে করতে পালিয়ে এসেছে। এখন 144 ধারা চলছে সেখানে। রাত 8টা থেকে দেওয়া হয়েছে কারফিউ। এই সুযোগে গোপালগঞ্জে আজ রাতের আধারে কি চলছে বা কি হয়েছে আপনি আমি কেউ বলতে পারবো না, আমরা কিছুই জানি না। সেখানে কোন প্রতিশোধ বা কোন প্রতিহিংসা চালাচ্ছে এনসিপি, আদিলুর, আসিফ জঙ্গিরা মিলে বা চালিয়েছে গত রাতে আমরা জানতে পারবো না কোনোদিন। সেনাবাহিনী নিয়ে প্রথমবার মুখ খুললেন শেখ হাসিনা। গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে 24 ঘন্টা পর বিবৃতি দিল সেনাবাহিনী। 2টি বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। গত 1 বছর হয়ে গেছে শেখ হাসিনা পতন হয়ে দেশ ত্যাগ করে বিদেশে অবস্থান করছেন। এই 1 বছরের মধ্যে তার অসংখ্য বক্তব্য, অডিও বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, আওয়ামী লীগের ফেসবুক পেজে, আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে, এবং বিভিন্ন জনের সাথে কথাবার্তার অডিও আলাপ বেরিয়েছে। কিন্তু
সেনাপ্রধানকে নিয়ে তিনি আজ পর্যন্ত কখনো কথা বলেননি, অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাননি। সেনাবাহিনী নিয়ে কখনো তিনি কথা বলেননি, অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাননি। কিন্তু গোপালগঞ্জ সহিংস ঘটনা 16 জুলাই ঘটবার পর 16 জুলাই রাতে এক অডিও বার্তায় প্রথমবারের মতো শেখ হাসিনা সেনাবাহিনীকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করালেন। সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা, আর আমি আশা করি সেনাবাহিনীর উন্নতি করেছি। তাহলে দুপুরে ভাত খেত না, রুটি খেতে হতো, রুটি আর ডাল। আমি সরকারে আসার পর 96 সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই, মাসের ব্যবস্থা করে দিই, তাদের চাকরির বেতন বৃদ্ধি করার সব বেতন আমি বৃদ্ধি করি। জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সবকিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি, এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই। শান্তিরক্ষা মিশনে আমরা 1 নম্বর স্থান, এটা তো আমি আসার পরই হয়েছে। আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া, ঠিক 71 সালে যেভাবে পাকিস্তানি হামলাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে, জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম প্রচার করতে পারে। জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তারা নিজেরাই করে যাচ্ছে, এটাই তো দুর্ভাগ্য। আর যখন এই ইউনুস বাহিনী এসে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, কোন কিছু বলেনি, তারা তাদের শক্তি নাই। বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে, আর দিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে। আর হাসিনা তো একেবারে হাসনাত দা ওয়াকার স্লোগান দিয়ে দিল, এতে তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে, আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই, এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সবাইকে যে যারা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুষ্কাতের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং এখন টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে, চিত্র তার থেকে বেশি ভয়াবহ। গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে। তাদের অপরাধটা কি করলো? তারা যায় কেন সেখানে? এইগুলো অপরাধের জন্য এই এনসিপির সব কথা, যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি, এবং দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে, এবং সবাইকে সোচ্চার হতে হবে এই দুঃশাসনের হাত থেকে মুক্তি করার জন্য। অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে আজকে আমি প্রতিবাদ করার জন্য এবং পথে আসার জন্য, এবং ইউনুস সরকারকে পতন ঘটিয়ে দেশের শান্তি, নিরাপত্তা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করবার আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে। কারণ আমার আর কেউ নেই, আমার একমাত্র দেশবাসী আছে, তাদের জন্যই এসেছি, তাদের জন্য কাজ করেছি, দেশের মানুষের জন্যই আমি কাজ করেছি। কাজে মানুষই আমার, এটাই আমি বাংলাদেশের সাধারণ জনগণকে আমার পরিবার হিসেবে নিয়েছি, কাজে তাদের মঙ্গলের জন্য আমি কাজ করেছি। কাজে আজকে গোপালগঞ্জে যে তখন হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এবং এখানে তিনি জেনারেল ওয়াকার সেনাপ্রধানের নাম উচ্চারণ না করলেও সেনাবাহিনীর কি কি উন্নতি করেছিলেন ক্ষমতায় আসবার পর, 96 সালে ক্ষমতায় আসবার পরে তাদের খাবার দাবার, বাসস্থান ইত্যাদি নিয়ে কিভাবে গাড়ি কেনা থেকে শুরু করে কিভাবে উন্নতি করেছিলেন, সেই কথাগুলো তিনি স্মৃতিচারণ করেছেন। এবং একই সাথে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছেন গোপালগঞ্জ উত্তপ্ত করার বিষয়ে। এবং জাতিসংঘেও গোপালগঞ্জ উত্তপ্ত করার বিষয়ে সেনাবাহিনীর উপস্থিতি বা বিশ্ববাসীর কাছে তুলে ধরবার কথা বলেছেন সেনাবাহিনীর ভূমিকা নিয়ে। অর্থাৎ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ করছেন আজকে শেখ হাসিনা। এবং একই সাথে তিনি কথা বলেছেন যে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে আর বসে থাকার সময় নাই, এই কথাটাও বলেছেন তিনি। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ কি বসে থাকবে নাকি মাঠে নামবে। আবার এরই মধ্যে আজকে গোপালগঞ্জ সহিংসতার প্রায় 24 ঘন্টা পরে সেনাবাহিনী নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা চলছে। বাংলাদেশের গণমাধ্যমে সেনাবাহিনী নিয়ে সমালোচনা না থাকলেও আন্তর্জাতিক অসংখ্য গণমাধ্যমে সেনাবাহিনীর ভূমিকা, সেনাবাহিনীর ছবি ইতিমধ্যে আমরা সকাল থেকে আজকে দিনের শুরু থেকে দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে এগুলো এসছে। এবং এগুলো আসবার ফলে সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক একটি নেতিবাচক প্রভাব পড়বার সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে সেনাবাহিনী 24 ঘন্টা পর তাদের অবস্থান পরিষ্কার করলো গতকালকের ভূমিকা নিয়ে। আমি এই সংবাদ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছে, সেটি একটু পড়ে আপনাদের শোনাই, তাহলেও একটু ধারণা পাওয়া যাবে। গোপালগঞ্জের পরিস্থিতির উপর সেনাবাহিনীর বক্তব্য, জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান। ঢাকা 17 জুলাই 2025 বৃহস্পতিবার। গত 16 জুলাই 2025 তারিখে গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন।
এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উক্ত রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এমত অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছড়িয়ে হামলা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। পরবর্তীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অতঃপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গকে খুলনায় স্থানান্তর করা হয়। সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে নিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক এবং প্রশাসন কর্তৃক জারিকৃত কারফিউ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব এবং প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে। গতকাল সকাল হতে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করছেন। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় সদা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। যাই হোক, আমরা 24 ঘন্টা পরে হলেও সেনাবাহিনীর একটি বিবৃতি পেলাম, বক্তব্য পেলাম। তবে গতকালকে যারা নিহত হয়েছেন তাদের ইতিমধ্যে দাফন সম্পন্ন হয়েছে। দাফন এবং শেষকৃত্য একজন হিন্দু ধর্মাবলম্বী নিহত হয়েছেন। এবং আরেকটি বিষয় যে তাদের যে দাফন হয়েছে, সৎকার হয়েছে কোন রকম ময়নাতদন্ত ছাড়া। সেনাবাহিনীর বিবৃতিতে কত সংখ্যক সেখানে সাধারণ মানুষ আহত হয়েছে, সেখানে কত সংখ্যক মানুষ নিহত হয়েছে, এখনো পর্যন্ত কিছু মানুষ নিখোঁজ আছে, এখনো পর্যন্ত অনেক মানুষ হসপিটালে আছে, সেগুলো আসেনি। সেনাবাহিনীর বিবৃতিটাও অসম্পূর্ণ। যাক, অবশেষে আমরা সেনাবাহিনীর একটা অসম্পূর্ণ হলে বিবৃতি পেলাম। গোপালগঞ্জে একটা বিশেষ ঘটনা ঘটে গেছে 16 জুলাই। এখন এই ঢেউটা সারা বাংলাদেশে লাগে কিনা, কিংবা সেনাবাহিনীর ভূমিকা এরকমই প্রশ্নবিদ্ধ হয় কিনা। প্রশ্নবিদ্ধ হয়ে কাজ করা যায় না, প্রশ্নের ঊর্ধ্বে থাকতে হয়, প্রশ্নাতীত থাকতে হয়, প্রশ্নাতীত ভূমিকায় থাকতে হয়। কিন্তু গতকালকে সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, এটি দেশে বিদেশে গণমাধ্যমে এসছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সেনাবাহিনী নিয়ে কথা বলেছেন, সেনাবাহিনী বিবৃতি দিয়েছেন, ভালো কথা। এখন সামনের দিনগুলোতে গোপালগঞ্জ পরিস্থিতি কি ঘটছে এবং সামনে অন্যান্য জায়গায় কি ঘটছে, সেনাবাহিনীর ভূমিকা অন্যান্য জায়গায় একপাক্ষিক না দ্বিপাক্ষিক না ত্রিপাক্ষিক হয় না বহুপাক্ষিক হয় নাকি সবার পক্ষে হয়, সব মানুষের পক্ষে হয়, এটি আসলে সেনাবাহিনী সন্দেহ তৈরি করে ফেলেছে। এই সন্দেহের জায়গাটা সেনাবাহিনীরই দূর করতে হবে। একটা ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমরা আবারও গোপালগঞ্জ যাব। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশ পন্থীদের হবে। শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রথিন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করব। মকসুদপুরের কোটালীপাড়ায় আমাদের শহীদদের কবর রয়েছে, এই মাটি মুজিববাদীদের হতে দিব না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও মুজিববাদীর হবে না ইনশাল্লাহ। যারা গতকালকের হামলায় প্রতিবাদ জানিয়েছেন, রাস্তায় নেমেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। ফরিদপুরে পদযাত্রায় দেখা হবে। দর্শক, কথাটা ভালো সবগুলো, কিন্তু এটাও বুঝতে হবে যে এই যে গোপালগঞ্জে যাব, কখন যাব, কিভাবে যাব, সেটার একটা রাজনৈতিক দিক নির্দেশনা দরকার, রাজনৈতিক কর্মসূচি দরকার, রাজনৈতিক পরিপক্কতা দরকার। আমি হুট করে এক জায়গায় গেলেই হবে না। দেখেন, 15 বছরে বিএনপি কিন্তু তার আন্দোলনে পতন ঘটাতে পারেনি, কিন্তু পতনের সমস্ত ক্ষেত্রটা তারা তৈরি করেছে। নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা সবই তো গেছে জামাত বিএনপির উপর। ফলে এটা একটা পলিটিক্যাল একটা কমিটমেন্ট বা কর্মসূচি নিয়ে তারা কিন্তু অগ্রসর হয়েছে। গোপালগঞ্জকে অবশ্যই জয় করা দরকার। গোপালগঞ্জের মানুষের মধ্যে যে মিথ, যেই অন্ধত্ব বঙ্গবন্ধুর প্রতি, শেখ হাসিনার প্রতি, যে তারা মনে করে যে এই গোপালগঞ্জ সারা দেশে তারাই নেতৃত্ব কর্তৃত্ব করেছে এবং ওই অঞ্চলের জনগণ সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছে, এখন শেখ হাসিনা দিয়েছে লম্বা সময় ধরে। এবং শেখ হাসিনার পতনকে তারা মেনে নেয়নি, শেখ মুজিবুর রহমানের মৃত্যুকেও তারা মেনে নেয়নি। তো এই যে মৃত্যু আর পতন, এই দুটাকে ঘিরে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী লুটেরা শ্রেণী, তারা
তাদের ওই চিত্রটা, চেহারাটা কিন্তু সামনে আনেনি। তারা একটা মোহবিষ্ট করেছে। এখানে যে আন্দোলন হয়েছে, যে প্রতিরোধ হয়েছে বা যে আক্রমণ করেছে, এখানে মনে রাখা দরকার অগণিত সাধারণ মানুষ ছিল গোপালগঞ্জে। সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এত বড় সহিংস ঘটনা করতে পারে না, যেখানে পুলিশ, আর্মি, বিজিবি সবাই মিলেও কিন্তু হিমশিম খাচ্ছিল। এবং পরিস্থিতি এমন যে ঢাকা থেকে হেলিকপ্টার আসবে, তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে, সেই সময়ও ছিল না। ফলে এপিসি সামরিক সেই সাজোয়া যানের ভেতরে ঢুকে এনসিপি নেতাদেরকে পালাতে হয়েছে। তো এটা মাথায় রেখে এখন গোপালগঞ্জে যাব মানে আমি কালকে যাব, পরশু যাব, 1 মাস পরে যাব, 6 মাস পরে যাব না। তার আগে আস্তে আস্তে আপনাকে ওইখানে রাজনৈতিক সংগঠনকে মজবুত করতে হবে। এটা 1 মাস, 2 মাস, 3 মাসের ব্যাপার না। বিএনপিকে এই রাজনৈতিক লড়াই সংগ্রাম করতে হয়েছে 15 বছর, এবং লাস্ট ফিনিশিংটাও কিন্তু তারা দিতে পারেনি। দিয়েছে এই জুলাই অভ্যুত্থানের নেতারা, যারা এখন এনসিপি নেতারা ভালো করতে পারতেন সবাইকে নিয়ে। তারা যদি একটা নির্দলীয় ভূমিকায় থেকে শুধু জুলাই অভ্যুত্থান নিয়ে যদি থাকতেন, জুলাইয়ের চেতনা, যেই চেতনাটা হচ্ছে আমরা ফ্যাসিবাদ এখানে জন্ম দিতে দেব না, যারাই রাজনীতি করুক, কিন্তু ফ্যাসিবাদের জন্ম হবে না, মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে, এই অঙ্গীকার নিয়ে যদি তারা সবার আস্থা নিয়ে যদি কাজ করতেন, বিএনপি জামাত নির্বিশেষে সব দলে, ভালো হতো। তারপর হয়তো 2, 4, 5 বছর পরে তারা রাজনৈতিক দল করতে ভালো হতো। কিন্তু তাদের মনে হলো যে তারা শেখ হাসিনা পতন ঘটালো, তার ধারাবাহিকতা তারা একটা রাজনৈতিক দল করলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের পতাকা তলে আসলো এবং ভোট দেবে তাদেরকে এবং ক্ষমতায় যাবে। বলছে না যে এবার আমাদের হচ্ছে সংসদ, আগে ছিল শেখ হাসিনার পতন, গণভবনের পতন, এখন হচ্ছে সংসদ হচ্ছে লক্ষ্য। তো সেই লক্ষ্যটা হুট করে এটা আবেগে হয় না। নেতৃত্ব, একটা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়াটা যতটা সহজ, রাজনীতি করাটা কিন্তু অনেক কঠিন। সেই কঠিন পথটা পাড়ি দেওয়ার জন্য তাদেরকে অপেক্ষা করা উচিত ছিল। যে বাংলাদেশের এই মনস্তত্ত্বটা তাদের বোঝা দরকার ছিল যে গোপালগঞ্জের মানুষ তারা কি রাজনৈতিকভাবে সচেতন নাকি অন্ধ? তারা হচ্ছে অন্ধ। এই যেহেতু তারা অন্ধ, যেহেতু তারা একটা হুইসেল বাজালি একত্রিত হয়ে ওই আর্মির গাড়ি জ্বালিয়ে দেয়, স্বেচ্ছাসেবক দলের 2 জন নেতাকে মেরে ফেলে, সুতরাং এইরকম একটা সহিংস জনপদে আমার হুট করে যাওয়া উচিত হয়নি। সুতরাং গোপালগঞ্জে যাওয়ার এই লক্ষ্যটা ভালো, গ্রামে যাওয়ার লক্ষ্যটাও ভালো, প্রতি ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়ানোটাও ভালো, কিন্তু সেটা রাজনৈতিক পরিপক্কতার সঙ্গে চর্চা করতে হবে। এখানে কোনো ওই আমি যদি দমন পীড়ন করি, গ্রামকে গ্রাম জনশূন্য করি, সেটা সম্ভব না। তার বড় প্রমাণ 15 বছরেও আওয়ামী লীগ বগুড়াকে পরিবর্তন করতে পারেনি, দেশের মানুষের মন জয় করতে পারেনি। সুতরাং বিষয়টা হচ্ছে একটি রাজনৈতিক বিষয়, রাজনৈতিক পরিস্থিতিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। সুতরাং সেটা যদি হয় তাহলে অবশ্যই গোপালগঞ্জেও যেতে পারবে নাহিদ ইসলামরা, গ্রামে গ্রামে যেতে পারবে, প্রতি ঘরে ঘরে পতাকাও উড়াইতে হবে। সেই জন্য অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।